যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র মতো এরকম একটা শক্তিশালী রাষ্ট্র ইরানের সাথে কেন হেরে গেল? পৃথিবীর সবচেয়ে বৃহত্তর একটি গণতান্ত্রিক এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তার কাছে অস্ত্র শস্ত্রের অভাব নেই, শক্তির অভাব নেই, অর্থের অভাব নেই। এর এত কিছু থাকার পরেও যুক্তরাষ্ট্র কেন ইরানের সাথে হেরে গেল, এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যেই ঘুরপাক খায়। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধে হেরে গেল এবং ইরানের কাছে এমন কি আছে যে ইরান এরকম একটি পরাশক্তি রাষ্ট্রকে হারিয়ে তিনি আজকে বিজয়ের বিষয়ে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার জন্য বেশ প্রস্তুত। এই বিষয়গুলো আজকে ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন দর্শক, আজকে আলোচনা না বাড়িয়ে মূল আলোচনা আমরা চলে যাব এবং যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তারপর মতামত প্রকাশ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। চলুন আজকে আমরা মূল আলোচনা, যেটা আমরা বলতেছিলাম যে আসলে যুক্তরাষ্ট্র এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইরানের সাথে কেন হেরে গেল। এই হারার উপলক্ষে বা হারার পিছনে অন্য কোনো গল্প আছে কিনা, সেই গল্পগুলো আজকে এই ভিডিওতে প্রকাশ করব। আবার ইরানের কাছে কি আছে, কি এমন শক্তি আছে যে শক্তির কারণে এরকম একটা শক্তিশালী দেশকে পরাস্ত করলো, কিভাবে করলো? এটা মানে এগুলো বিশ্লেষণ করলে না আসলে মাথায় কিছু ধরবে না, মাথায় মানে কিছু আসতে চায় না। আসলে ইরানের মতো এরকম একটা মধ্যম শক্তিশালী রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা পরাশক্তি, যারা নাকি বিশ্ব নেতৃত্ব দিয়ে থাকে, যারা নাকি এ পর্যন্ত যাদের সামনে এখনো দাঁড়ানোর মতো, যত হামকি দামকি করুক না কেন, আমেরিকার সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা এখনো কিন্তু তেমন কোনো রাষ্ট্রের নেই। এরকম একটা শক্তিশালী রাষ্ট্র ইরানের কাছে এরকম ভাবে পরাস্ত হলো, ইরানের কাছে মাথা নত করে তাদের সাথে শান্তি আলোচনায় বসতে হলো। এটা কিভাবে ভাই, কিভাবে সম্ভব? দেখুন, মূল যে বিষয়গুলো, সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলে নিই, যেটা বললে আপনারা অনেকটাই নিশ্চিত হতে পারবেন কেন এই বিষয়টি কেন বললাম আর কি জন্য আসলে পরাস্ত হলো আমেরিকা। দেখুন, আপনার বাসায় যদি কোনো চোর যায়, আপনি বাড়িওয়ালা, চোর যত শক্তিশালী হোক না কেন, চোরের মধ্যে কিন্তু একটা দুর্বলতা থাকে, সে চোর। কারণ মানুষের শক্তি সঞ্চার হয় কোত্থেকে? ব্রেন থেকে। আপনার ব্রেনটা কিভাবে মেসেজ দিচ্ছেন, আপনার ব্রেনটাকে কিভাবে মেসেজ দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, ব্রেন সেভাবে কাজ করে। আপনি যখন নিজেকে চোর ভাববেন, তখন আপনার এই ব্রেনটা আপনাকে মেসেজ দেবে। আপনি ব্রেনকে যে মেসেজটা দিলেন, সেই মেসেজটাই আপনার সারা শরীরে কিন্তু কাজ করবে। আপনি শুরুতে যখন আপনি মেসেজ দিলেন যে আপনি চোর, তখন আপনার আলটিমেটলি কিন্তু আপনার শরীরের শক্তি কিন্তু কমে যাবে, আপনার সাহস কমে যাবে। এটাই বাস্তবতা। দেখবেন একটা বাড়িতে একটা মানুষ থাকে, সেই বাড়িতে আপনি চুরি করতে গিয়েছেন, সেখানে গিয়েও আপনার দুর্বলতা প্রকাশ পায় কিসের জন্য? আপনি চোর, নিজেকে মেসেজ দিয়ে ফেলছেন আপনি চোর। আপনি অনেক শক্তিশালী, আপনি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং আপনার শরীরে অনেক শক্তি আছে, আপনার কাছে অস্ত্র আছে, শস্ত্র আছে, থাকা সত্ত্বেও আপনি বাড়িওয়ালার কাছে পরাস্ত হয়ে যান কেন? কারণ ওই যে আপনি ভিতরে ভিতরে আপনি একটা মেসেজ দিয়ে ফেলছেন ব্রেনকে যে আপনি চোর, যার কারণে আপনি সেখানে গিয়ে কিন্তু চুরি করে লাস্ট অব্দি কিন্তু আপনি ধরাও খেতে হয়, মারও খেতে হয়। এটাই বাস্তবতা। তো নিজের যে একটা অস্তিত্ব, এটাকে যদি আপনি অন্যভাবে মেসেজ দেওয়া শুরু করেন, তাহলে আপনাকে সেভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। এই বিষয়টি কেন বললাম, দেখেন, আপনি ব্রেনকে মেসেজ দিচ্ছেন আপনি চোর হিসেবে, আপনার শক্তি কমে গেছে। আর যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা তার নিজের সম্পদকে রক্ষা করার জন্য সে যথেষ্ট বদ্ধপরিকর। তার ব্রেনকে মেসেজ দিচ্ছে যে আমার সম্পদ অন্য একজন নিয়ে যাচ্ছে, আমাকে এখানে বাধা দিতে হবে। তার ব্রেনটে মেসেজ দিচ্ছে কি, যে আমি এই সম্পদের মালিক, আমাকে এই সম্পদ রক্ষা করতে হবে, যার কারণে আমার শক্তি সঞ্চার করতে হবে, শক্তি যোগাইতে হবে, তার আমাকে সাহস দেখাইতে হবে। এই মেসেজটা যখন তার ব্রেনটে দিয়ে ফেলে, ব্রেনটে যখন এই মেসেজটা চলে যায়, এই মেসেজ অনুযায়ী তার প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে থাকে, তার সাহস থেকে শুরু করে শক্তির সঞ্চার সকল দিকে কাজ করে। তো এখানে একটা বিষয় আমি এই জন্যই বললাম যে চোর যত শক্তিশালী হোক না কেন সে চোর, আর বাড়িওয়ালা যত দুর্বলই হোক না কেন সে বাড়িওয়ালা। আপনার সম্পদ আপনি রক্ষা করবেন, আপনার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে তখন আপনার কি করবেন? জীবন দিয়ে হলেও আপনার সম্পদ রক্ষা করার চেষ্টা করবেন। আর আপনার কাছ থেকে যে মানুষটা ছিনিয়ে নেবার চেষ্টা করবে, সে যদি একটু বুঝতে পারে যে তার জীবনের ক্ষতি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আস্তে ছেড়ে দেবে সেটা। কারণ তার ওখানে কি ধরতে পারলে লাভ আছে, না পারলে কোনো লাভ নেই। এটাই হচ্ছে মেসেজ। তো যুক্তরাষ্ট্রের মতো এত বড় একটা শক্তিশালী দেশ ইরানে গিয়ে পরাস্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটাই। যুক্তরাষ্ট্রের কাছে যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে, ইরানের কাছে কিন্তু সেই সমস্ত অস্ত্রশস্ত্র নাই। আজকে যুক্তরাষ্ট্রের কাছে সেখানে আকাশপথ, স্থলপথ, জলপথ, সকল পথে অত্যাধুনিক, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র যেগুলো আছে যুক্তরাষ্ট্রের কাছে
আছে, সবকিছু আছে, কিন্তু ইরানের কাছে কিন্তু শুধুমাত্র এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শুধুমাত্র ড্রোন, এছাড়া তেমন ভারী কোনো অস্ত্র বা ভারী কোনো জিনিস কিন্তু ইরানের কাছে ছিল না। কিন্তু ইরানের কাছে একটি বিষয় ছিল, সেটা হচ্ছে সৎ সাহস। সৎ সাহস, যে বিষয়টি তাদেরকে ওই যে ব্রেন্টে মেসেজ দিছে যে আমার সার্বভৌমত্বকে, আমার দেশটাকে রক্ষা করতে হবে। আমার দেশকে রক্ষা করতে হলে আমার পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, আমি যদি সেখান থেকে যদি নিজেকে যদি আবার সামনের দিকে এগিয়ে না নিতে পারি, তাহলে আমাকে কি করতে হবে? মরতে হবে, অথবা আমাকে রক্ষা করতে হবে। যার ভিতরে এই মেসেজটা চলে যাবে যে আমার নিজেকে আমাকে রক্ষা করতে হলে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ঠিক আছে, আমাকে রক্ষা করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে শক্তি সঞ্চার করতে হবে। যার কারণে তিনি কিন্তু হিংস্র হয়ে যান। যার কারণে তিনি কি করেন? ডাবল শক্তি সঞ্চার করে ফেলেন। আর প্রতিপক্ষ তখন যত শক্তিশালী হোক, তাকে কিন্তু পরাস্ত করে ফেলে সে। কারণ তাকে দুটো জিনিস সামনে রাখতে হচ্ছে, একটা মরণ, না হলে বাঁচা। এই দুটো জিনিস সামনে রেখে তাকে কিন্তু চলতে হবে। ইরানের এই মেসেজটা কাজ করছে যে আমার সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাকে মরতে হবে, এটাই সবচেয়ে ভুল কথা। আর যদি আমি মরে যাই, তাহলে আমার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না। কি করতে হবে? আমাকে বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? যুদ্ধ করতে হবে, আমাকে টিকে থাকতে হবে, মাঠে থাকতে হবে। তো যার কারণেই তারা যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি একটি রাষ্ট্রকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। ইভেন এই বিষয়টি আপনারা দেখেন, রাশিয়া এবং ইউক্রেনের দিকে তাকান। রাশিয়ার মতো এরকম একটা পৃথিবীর একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্র, যারা নাকি একটা সময় সামরিক শক্তি দিয়ে সারা পৃথিবী দাপিয়ে বেড়াইছে, এখন পর্যন্ত সামরিক শক্তিতে রাশিয়ার সামনে দাঁড়ানোর মতো অন্য কোনো দেশ আছে কিনা আমার জানা নেই। তবে তারা অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, সামরিক শক্তিতে তারা অনেক অগ্রসর, অনেক শক্তিশালী। এরকম একটা শক্তিশালী সামরিক শক্তিশালী রাষ্ট্র ইউক্রেনের মতো মধ্যম শক্তিশালী একটা রাষ্ট্রের সাথে দীর্ঘ 5 বছর যাবৎ তারা যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কিন্তু পজিটিভ কোনো বিষয় বা সফল হতে পারেনি তারা। এরকম সফলতা তাদেরকে নেই। কেন নেই? ওই যে একটি বিষয়, ইউক্রেন আছে তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তিনি তার কাছে যা আছে সেটা দিয়ে সে যুদ্ধ করে যাচ্ছে। সেটা তার সাহস যোগাচ্ছে যে তার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, তার দেশকে রক্ষা করতে হবে, তার নিজেকে রক্ষা করতে হবে। যার কারণে তিনি কিন্তু এখনো যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে কিন্তু রাশিয়ার মতো একটা পরাশক্তি রাষ্ট্রকে কিন্তু মুখোমুখি যুদ্ধ করার মধ্য দিয়ে তারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে যে এখানে শক্তি থাকলে সবকিছু হয় না, এখানে নিজস্ব সৎ সাহস থাকতে হয়, সেটাই প্রমাণ করে দেখাচ্ছে। রাশিয়া কি করতেছে? ইউক্রেনকে দখল করার জন্য তারা যুদ্ধ করতেছে, আর কিচ্ছু না। এখানে তো তাদের তাদের লোভটা কি? চুরি করার লোভ। তাদের উদ্দেশ্যটা কি? চুরি করা। এই চুরি করার উদ্দেশ্যে চোর যখন যায়, তখন সেই চোরকে কিন্তু দুর্বলতা থাকে, আর সেই দুর্বলতা থেকে কিন্তু তাকে পরাস্ত হইতে হয়। এটাই প্রমাণ করছে যে চোর যত শক্তিশালী হোক না কেন, তাকে পরাস্ত হইতেই হবে। হয়তো শুরুতেই, নইলে একটু পরে তাকে পরাস্ত হইতেই হয়। এটাই এটাই সবচেয়ে মূল কারণ। এই যে পরাশক্তি রাষ্ট্রগুলোকে, ইরানের মতো একটা রাষ্ট্র, ইউক্রেনের মতো একটা রাষ্ট্র, এই সমস্ত রাষ্ট্রগুলো যখন পরাস্ত করছে, আজকে আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে গিয়েও আমেরিকার মতো একটা শক্তিশালী, সেখানে কোন দেশ না গেছে? আমেরিকা গেছে, তারপরে রাশিয়া গেছে, ইউরোপীয় ইউনিয়ন গেছে, সকল পরাশক্তি, বিশ্বের পরাশক্তি দেশ যারা আছে, জোট যারা আছে, সবাই কিন্তু আফগানিস্তানে গেছে। আফগানিস্তানে গিয়ে দীর্ঘদিন যুদ্ধ করার পরেও তাদেরকে পরাস্ত হয়ে দেশে ফিরতে হয়েছে। কেন হয়েছে? এই আফগানিস্তানের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না, ওরকম আকাশ পথে কিন্তু তাদের কিছু ছিল না, স্থল পথে তাদের সাহস ছিল, সৎ সাহস, যাদের নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে। এই সৎ সাহসের কারণেই আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র, যেখানে আমেরিকার মতন, ইউরোপ ইউনিয়নের মতন, রাশিয়ার মতন এরকম পরাশক্তি রাষ্ট্রগুলোকে পরাস্ত করতে পেরেছে। শুধুমাত্র কি? নিজের ভিতরে আত্মবিশ্বাস, সৎ সাহস, যেটাকে নিজেদের রক্ষা করতে হবে। এটাই হচ্ছে বাস্তবা। আমাদের দেশকে আমরা যদি মনে করি যে ৭১ সালে, যদিও আমাদের ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু আমাদের দেশের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ভিতরে সৎ সাহস ছিল, তাদের দেশকে রক্ষা করতে হবে। যার কারণে খুব অল্প সময়ের ভিতরে বাংলাদেশ নামের এই ভূখণ্ডটা তারা তৈরি করতে পেরেছে। এই মুক্তিযোদ্ধারা এরকম কেন কেন করতে পেরেছে? তাদের ভিতরে একটাই স্বপ্ন ছিল, একটাই টার্গেট ছিল, দেশকে রক্ষা করতে হবে, নিজেদের বাঁচতে হবে। এটাই ছিল মূল লক্ষ্য। যার কারণে পাকিস্তানের মতো পরাশক্তি রাষ্ট্রকে কিন্তু পরাস্ত করতে সক্ষম হয়েছিল। এরকম পৃথিবীতে যতগুলো রাষ্ট্র দেখবেন, ছোট ছোট রাষ্ট্রগুলোর উপর যখন আক্রমণ করতে যায়, সেই রাষ্ট্রগুলোর সাথে যারা তখন পরাস্ত হয়, এই পরাস্ত হওয়ার পিছনে একমাত্র কারণ থাকে সৎ সাহস এবং নিজেদের বাঁচা মরার লড়াই। চোর যত বড় শক্তিশালী হোক, সে পরাস্ত হবেই, দুদিন আগে অথবা দুদিন পরে। তো এই যে আজকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে ভরাডুবি, এবং রাশিয়া ইউক্রেনের সাথে রাশিয়ার যে ভরাডুবি, এই সমস্ত বিষয়গুলো একমাত্র কারণ হচ্ছে এখানে অস্ত্র না, এখানে সৎ উদ্দেশ্য, সৎ সাহস, আর কিচ্ছু না।
কারণ যদি অস্ত্র দিয়ে যুদ্ধ করে যদি বিজয় হওয়া যেত, তাহলে আমেরিকাকে কখনোই হারানো সম্ভব ছিল না, রাশিয়াকে হারানো কখনোই সম্ভব ছিল না, ইরান মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। এখানে অস্ত্র দিয়েই যুদ্ধে বিজয় হওয়া যায় না, এখানে কৌশল আছে, সৎ সাহস আছে, নিজেদের আত্মবিশ্বাসের একটা ব্যাপার-স্যাপার আছে। আর এই আত্মবিশ্বাস থেকেই তারা বিজয়ী হয়। এটাই প্রমাণ করেছে ইরান, এটাই প্রমাণ করেছে ইউক্রেন, এটাই প্রমাণ করেছে আফগানিস্তান, এটা প্রমাণ করেছে আমাদের বাংলাদেশ। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আসলে কি অস্ত্র দিয়ে যুদ্ধ করে তারা বিজয় হতে পারে কিনা, বা এই বিজয় হওয়ার পিছনে অন্য কোনো গল্প হিসেবে সেটা সৎ সাহসের ভূমিকা কতটুকু? এই বিষয়ে আপনাদের মতামত থাকলে ভিডিও কমেন্টসে জানিয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারি বা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। চ্যানেলে আবারও বলছি, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।